কি অবস্থা বন্ধুরা, এই মেয়েটার 28 বছর পার হয়ে যাচ্ছে, তবু তার বিয়ে হচ্ছে না। এই পর্যন্ত আলাদা আলাদা 30 বার পাত্রপক্ষ তাকে দেখতে এসেছিল, কিন্তু কেউ তাকে বিয়ে করতে রাজি নয়। সময়ের সঙ্গে সঙ্গে তার বয়সও বেড়ে চলেছে, আর সেই সঙ্গে বাড়ছে তার পরিবারের দুশ্চিন্তাও। তবে অর্চনা দেখতে কিন্তু খারাপ নয়, সে খুবই সুন্দর, পেশায় একজন স্কুল শিক্ষক। তাহলে কেন বারবার তাকে রিজেক্ট করা হচ্ছে? বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া অর্চনা 31st নট আউট মুভিটির কথা। তো আর বেশি কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। মুভি শুরুতে দেখা যায় একটি সকালে অর্চনার ফোনে ঘটকের কল আসে। ঘটক তাকে জানায় যে ছেলেপক্ষ আজ তাকে দেখতে আসার কথা ছিল তারা নাকি আসবে না, কারণ তাদের কাছে অর্চনার বয়স অনেক বেশি মনে হয়েছে। এই কথা শুনে অর্চনা বিরক্ত হয়ে বলে, আগে বললে তো ভালোই হতো, তাহলে আমি স্কুল বাস ধরে স্কুলে যেতাম। আমার তো ক্লাস আছে, তাই না? ক্লাস নিতে হবে বাচ্চাদের, এখন সময় নষ্ট হলো। ঘটক সান্ত্বনা দিয়ে তাকে জানায় মঙ্গলবার আরেকটা ছেলেপক্ষ আসবে, তুমি প্রস্তুত থেকো। ঘটকের ফোন রেখে অর্চনা ঘরে ঢুকে সবাইকে জানাই আজকে ছেলেপক্ষ আসবে না, অপেক্ষা করে কোনো লাভ নেই। তারপর সে দেয়ালে ঝুলানো একটি তালিকার কাছে গিয়ে আজকের তারিখের 30 নম্বর পাত্রপক্ষের নামটা কেটে দেয়। সেই তালিকা আসলে তাদের নাম দিয়ে তৈরি করা, যারা একে একে তাকে দেখতে এসেছিল কিন্তু শেষ পর্যন্ত বিয়ের জন্য রাজি হয়নি। অন্যদিকে তার মা প্রতিবেশীদের সামনে সবকিছু আড়াল করে রাখার চেষ্টা করেন। তিনি প্রায়শই বলেন মেয়েটা ছেলেটাকে পছন্দ করেনি, তাই আসতে বারণ করেন। আসলে মা চান না কেউ বুঝুক যে ছেলেপক্ষ বারবার অর্চনাকে রিজেক্ট করেছে। সেদিন অর্চনা স্কুল বাস মিস করে, তাই তাকে রেডি হয়ে হাঁটতে হাঁটতে স্কুল যেতে হয়। দিনের শুরুটা তার মোটেও ভালো হয় না, কিন্তু তার মনে এসব নিয়ে তেমন কোনো ভাবনা নেই। এদিকে স্কুলে একটি অন্যরকম ঘটনা ঘটে। অনু নামের একটি ছাত্রী কিছু ছেলেদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে অনু তার মামাকে স্কুলে নিয়ে আসে, তবে তার মামা শুরুর দিকে এই ঝামেলায় জড়াতে চাননি। তাই বিরক্ত হয়ে অনু তার মামার দোকানের একটি চাবি নিয়ে আসে, যেই চাবি ছাড়া সেই দোকান খুলতে পারবে না। আর সেই চাবি চাইতে চাইতে মামা তার ক্লাসে ঢুকে পড়ে। ক্লাসে ঢুকতেই তার চোখ পড়ে অর্চনা ম্যাডামের দিকে। অর্চনাকে দেখে তিনি হঠাৎ ঘাবড়ে যান এবং দ্রুত ক্লাস থেকে বেরিয়ে যান। সেই মুহূর্তটা অর্চনার নজরে আসে, তবে সে তেমন কিছু ভাবার সুযোগ পায় না। সেদিন স্কুল শেষে বাড়ি ফেরার পথে বাসে অর্চনার দেখা হয় তার মায়ের এক পুরনো বান্ধবীর সঙ্গে। কথায় ফাঁকে সেই মহিলা তার বিয়ের প্রসঙ্গ তুলে। তিনি বলেন 25 বছর পেরোলে মেয়েদের জন্য ছেলে খোঁজা কঠিন হয়ে পড়ে, আর তোমার বয়স তো 28, এখন তো সময় শেষ হয়ে যাচ্ছে। আসলে এমন কিছু মানুষ আছে যারা অন্যের পরিস্থিতি না বুঝে এমন মন্তব্য করতে দ্বিধা করে না। এরপর মহিলা অর্চনাকে বলেন তার পরিচিতি একটি ছেলে আছে, শহরে চাকরি করে, এখনো বিয়ে করেনি। তিনি বলতে চান অর্চনা চাইলে তার সঙ্গে কথাবার্তা বলে দেখতে পারে, কিন্তু এর সঙ্গে অপমানের সুরে তিনি বাসের হেল্পারের দিকে ইশারা করে বলেন ছেলেটা এমনই দেখতে। অর্চনা এসব কথা শুনতে চায় না, তার এসব কথায় রাগ হলেও সে চুপচাপ থাকে। বাস থেকে নেমে অর্চনার সামনে আবারও ঘটক হাজির হয়। ঘটক তাকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য খুব তাড়াতাড়ি একটা ভালো ছেলে নিয়ে আসবো। এসব ব্যাপারে একটু সময় তো লাগেই। তবে এবার অর্চনার ঘটকের কথায় খুব একটা পাত্তা দেয় না, সে চুপচাপ বাড়ির দিকে এগিয়ে যায়। বাড়িতে ঢুকে দেখে প্রতিবেশী দুই মহিলা কি একটা বিষয় নিয়ে যেন তুমুল ঝগড়া করছে। তাদের এই ঝগড়াগুলো প্রায়শই চলে, আর তার মা বেশ মজা নিয়ে এসব দেখে বাড়িতে ঢুকে। অর্চনা দেখে তার ভাই সেখানে বসে আছে। তার ভাইয়ের নাম সুন্দর। সুন্দর গ্রামের একটি মেয়েকে ভালোবাসে, যার নাম হলো আঞ্জু। কিন্তু আঞ্জুর মা সুন্দরকে মেনে নিতে চান না এবং তার জন্য অন্য ছেলে দেখা শুরু করেছেন। এই বিষয়টা নিয়ে সুন্দর তার বোন অর্চনার সঙ্গে কথা বলছিল। অর্চনা নিজের মন খারাপ নিয়ে তার ভাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার নিজের জীবন নিয়ে কি করবে তা নিয়ে সে যেন আর কিছুই ভাবতে চায় না। পরের দিন সকালে ঘটকের ফোন আসে। সে অর্চনার বাবাকে জানায় আগামীকাল নাকি ছেলেপক্ষ আসবে, আপনারা প্রস্তুত থাকবেন। কিন্তু অর্চনার বাবা একদম বিরক্ত হয়ে বলে দেয় আমি তোকে বলেছিলাম না ছুটির দিন নিয়ে আসতে, অর্চনা তো স্কুলে যাবে। ঘটক তখন বোঝানোর চেষ্টা করে ছেলেপক্ষ কালকে আসতে চাইছে, কি করব। পরের দিন সবাই মিলে ছেলেপক্ষের জন্য চা নাস্তার আয়োজন করতে থাকে, কিন্তু অর্চনা ভেতরে ভেতরে জানে আজকেও কিছু হবে না, তাই স্কুলের জন্য রেডি হয়ে অপেক্ষা করছিল। দেরি হতে দেখে তার বাবা ঘটককে ফোন দেয়। ঘটক জানায় ছেলেরা নাকি আজকেও আসবে না। ঘটনা শুনে অর্চনা আর দেরি না করে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। তবে সেদিনও তার জন্য শুরুটা খুবই খারাপ হলো। দেরি হয়ে যাওয়ায় সে আবারও স্কুল বাস মিস করে এবং অন্য একটা বাসে করে স্কুলে পৌঁছায়। একদিন ক্লাস নেওয়ার সময় স্কুলের আরেকজন ম্যাডাম এসে তাকে বলে তুমি কি প্রিন্সিপালের সঙ্গে কথা বলছো? অর্চনা অবাক হয়ে জিজ্ঞেস করে না তো কিসের কথা বলবো। তখন ম্যাডাম তাকে জানায় স্কুল থেকে কিছু শিক্ষককে ছাঁটাই করা হবে, একটা লিস্ট তৈরি করা হয়েছে, আর সেই লিস্টে তোমার নামও আছে। তুমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলো, হয়তো বা কিছু করা যেতে পারে। কথাটা শুনে অর্চনা মন একদম খারাপ হয়ে পড়ে। সে ক্লাসে ফিরে চুপচাপ বসে থাকে। তখনই অনু নামে সেই ছাত্রীর মামা, যার নাম হলো বিষ্ণু, সে আজকেও তার ক্লাসে এসেছে, কারণ তার ছোট ভাগ্নি আজকেও তার দোকানে চাবি নিয়ে এসেছে। কিন্তু অর্চনার মুড এতটাই খারাপ ছিল যে সে তাদের দুজনকে কড়া জারি মেরে দেয়। ক্লাস শেষ করে অর্চনা আবার প্রিন্সিপালের কাছে যায়।
প্রিন্সিপাল তাকে আবার সাফ জানিয়ে দেয়, এখানে আমার কিছু করার নেই, ছাঁটাইয়ের বিষয়টা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, তোমার উচিত হবে অন্য কোথাও চাকরির চেষ্টা করা। প্রিন্সিপালের এই কথায় আরো হতাশ হয়ে অর্চনা বাড়ি ফিরে আসে। বাড়ি ঢুকতে সে দেখে আজকে সত্যি সত্যি ছেলেপক্ষ এসেছে। ছেলেটি দুবাই চাকরি করে আর তার বড় ভাই এবং ভাবি এসে অর্চনার ছবি দেখেছে। তাদের নাকি অর্চনাকে বেশ পছন্দ হয়েছে। তারা বিয়ের তারিখ ঠিক করার কথা বলেছেন। রাতে অর্চনার বাবা তার মেয়েকে ডেকে জিজ্ঞাসা করেন, তোমার এই বিয়েতে কোনো আপত্তি আছে কি? এমন সময় ছেলেটা নিজে অর্চনাকে কল করে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন হয়। ফোনে অর্চনা ছেলেটিকে জানায়, আমি বিয়ের পরেও চাকরি করতে চাই, এতে তোমার কোনো সমস্যা আছে? ছেলেটি হেসে উত্তর দেয়, একদমই না, দুবাইয়ে টিচারদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে, তোমার চাকরি চালিয়ে নিয়ে যাওয়ার আমার কোনো আপত্তি নেই। এই কথাগুলো শুনে অর্চনার মনের মধ্যে এক ধরনের প্রশান্তি আসে। এরপর অর্চনা তার ঘরের দেয়ালে ঝুলানো সেই কাগজটা 31 নম্বর যোগ করে পাশে লেখে উইন। এতদিন ধরে ছেলেপক্ষ যারা তাকে দেখতে এসেছিল এবং বিয়ে না হওয়ার কারণগুলো সে ক্রিকেটের স্টাইলে মজার উপায়ে কাগজে লিখেছিল, সে 31 নম্বরের পাশে উইন লিখে সে যেন তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে। পরের দিন সকালে ঘটক আবার অর্চনার বাবাকে কল করে জানায় পরের সপ্তাহে আরেকটি ছেলেপক্ষ আসবে, কিন্তু এবার অর্চনার বাবা দৃঢ়ভাবে বলে দেয় আর কাউকে নিয়ে আসার দরকার নেই, অর্চনার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এটা শুনে কিছুক্ষণ নীরব থাকে, কারণ তার তো কাজ শেষ হয়ে গেল। এতদিন সে টাকা খেয়েছে, এখন তো টাকা খাওয়া বন্ধ হয়ে গেল। তারপর বলে, এবার যে পরিবারটিকে নিয়ে আসতাম তারা সত্যি খুব ভালো ছিল। কিন্তু অর্চনার বাবা তার কোনো কথা না শুনে ফোনটা কেটে দেয়। ঘটক হতাশ হয়ে তার ফোন থেকে অর্চনার ছবি ডিলিট করে দেয়। অন্যদিকে অর্চনা তার ভাই এবং তার পরিবারের সঙ্গে মিলে প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের কাছে এই খবর জানাতে থাকে, যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। ছেলেটার নাম প্রসাদ। দুবাইয়ের থাকার প্রসাদ আর অর্চনার মধ্যে ফোনে কথাবার্তা একটি মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে। অর্চনার বাড়িতেও বিয়ের প্রস্তুতি জুড়ে সুরে শুরু হয়ে যায়। একদিন প্রসাদের বড় ভাই আর ভাবি এসে অনলাইনে তাদের এঙ্গেজমেন্ট সেরে ফেলে। সেদিন প্রসাদ দুবাই থেকে অর্চনার জন্য একটি নতুন ফোনও পাঠায়। ফোনটা পেয়ে অর্চনা খুব খুশি হয় এবং সবার সঙ্গে ছবি তুলতে থাকে। পুরো বাড়িতে একটি আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। এদিকে অর্চনার বাবা তাদের বিয়ের কার্ড ছাপিয়ে আত্মীয় স্বজন, প্রতিবেশী এমনকি স্কুলের প্রিন্সিপালকেও আমন্ত্রণ জানান। অর্চনা তার ব্যাংক থেকে সব টাকা তুলে বিয়ের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ে। সে নিজের জন্য শাড়ি, গহনা এবং অন্যান্য জিনিস কিনতে থাকে। তারপর বিয়ের আগের দিন রাতে আমরা দেখি বাড়িতে সবাই ব্যস্ত এবং আনন্দে মেতে উঠেছে। আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা বাড়ি ভরিয়ে দিয়েছে। কেউ নাচ গান করছে, কেউ খাবারের আয়োজন সামলাচ্ছে, মহিলারা রান্নার কাজে সাহায্য করছে এবং নিজেদের মধ্যে বিয়ের পোশাক নিয়ে কথা বলছে। কিন্তু অর্চনার মনে একটু অশান্তি কাজ করছিল, কারণ গত 2 দিন ধরে প্রসাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এই বিষয়টা তাকে চিন্তায় ফেলেছে। তবে পরের দিন সকালে পাত্র আসবে এ ভেবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। সেই দিকে অর্চনার ছোট ভাই সুন্দর অতিথিদের খাবার পরিবেশন করছিল। সেখানে অর্চনার বিয়েতে কিন্তু সেই আঞ্জুকেও দাওয়াত করা হয়েছে। তাই সেই মুহূর্তে সে তার পছন্দের মেয়ে আঞ্জুর কাছে গিয়ে বলে, আমি তোমাকে ক্লাস 7 থেকে পছন্দ করি, কিন্তু তোমার মা এখন তোমার জন্য অন্য ছেলে খুঁজছে। আমি কি করব জানি না, কিন্তু সত্যি বলতে এখন তোমার সিদ্ধান্তই আমার কাছে বড় সিদ্ধান্ত। এটা বলে সে এক বরাক্রান্ত মন নিয়ে তার উত্তরের আশায় সেখান থেকে চলে আসে। আর তার কথায় আঞ্জুর চোখেও যেন কেমন এক ধরনের বিষণ্ণতা ভেসে ওঠে। বাইরে ঘটক তখন কিছু লোকের সঙ্গে বসে লাল পানি খাচ্ছিল। বাইরে সবাই যখন নাচানাচি আর আনন্দে মেতেছিল, তখন ঘটক মদে চুমুক দিতে দিতে সবার উদ্দেশ্যে বলতে থাকে, একটা ভালো ছেলে খুঁজে আনা যে কত কঠিন তোমরা তা জানো না। অর্চনা সেই সময় তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার নিজের বিশ্বাস হচ্ছিল না যে পরদিন তার বিয়ে। এই আনন্দে সে নিজের দরজা বন্ধ করে নাচানাচি শুরু করে। সুন্দর জানায় ডেকোরেটরের লোকেরা নাকি কিছু টাকা চাইছে আর বাইরে একজন বুড়ো লোক এসেছে যাকে আমরা দাওয়াত দেইনি, তুমি যে দেখো তো তাকে চিনতে পারো কিনা। অর্চনা কিছু টাকা হাতে নিয়ে বাইরে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করে, আপনি কে? আপনাকে তো আমরা দাওয়াত দেয়নি। কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না। অর্চনা তাকে বুঝতে বলে খাবার আনতে যায়। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। ফোন ধরতে সে বুঝতে পারে প্রসাদের ভাই ফোন করেছে। প্রসাদের ভাই জিজ্ঞাসা করে, তোমার সাথে প্রসাদের কি কথা হয়েছে? অর্চনা জানায় যে না, 2 দিন ধরে আমার সাথে তার কোনো কথা হয়নি। তখন প্রসাদের ভাই বলে, আমি এখন পুলিশ স্টেশনে আছি। 2 দিন আগে নাকি প্রসাদ দেশে ফিরেছিল, এরপর থেকে তার ফোন বন্ধ। আমরা যতটুকু সন্দেহ করছি তার আগেই প্রেমিককে নিয়ে সে পালিয়ে গিয়েছে। তাই আগামীকাল তোমাদের বিয়ে সম্ভবত হবে না। এই কথাগুলো শুনে অর্চনার মাথা চক্কর দিয়ে উঠে। সে কিছুতে নিজেকে বিশ্বাস করতে পারছিল না। বাড়ি ভর্তি মানুষ, সবাই তার বিয়ে আনন্দ মেতে আছে। এখন সে কিভাবে তাদের জানাবে যে কাল তার বিয়ে হবে না? কি করবে কিছুই বুঝতে পারছিল না। অর্চনার চোখের সামনে যেন তার স্বপ্নগুলো মুহূর্তে ভেঙে পড়ে। তার মনে হয় এই জীবন যেন একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এবার তার মাথায় নানা ধরনের চিন্তা আসছিল। যদি সে কুয়াতে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয় বা
একটি বন্দুক নিয়ে এসে বাড়ির সবাইকে মেরে ফেলে কেউ আর তাকে প্রশ্ন করবে না। কিন্তু খুব দ্রুত সে বুঝতে পারে এইসব চিন্তা কোনো সমাধান নয়। ইমাজিনেশন থেকে বের হয়ে এসে সে নিজের রুমে চলে যায়। তখন তার মা রুমে ঢুকে বলে বাবুর্চিরা অ্যাডভান্স টাকা চাইছে, তা না হলে তারা সকালে রান্না করবে না। আর্চনা ভিতরে এসে দ্বিধায় ছিল, সে বুঝতে পারছে না তার মাকে সত্যটা জানানো উচিত হবে কি না, কিন্তু সে কোনো কথা না বলে চুপচাপ টাকা দিয়ে দেয়। তার মা চলে গেলে সেখানে আবারও নিজের মধ্যে সে হারিয়ে যায়। এবার সে ঠিক করে আর বেঁচে থেকে লাভ নেই, নিজেকে শেষ করে দিতেই হবে। আর তার কিছুক্ষণ পর তার বাবা সুস্থ হয়ে আর্চনার রুমে এসে তিনি স্নেহ ভরে জিজ্ঞাসা করেন, কি হয়েছে মা, তুমি কি কোনো কারণে চিন্তিত? মনে রাখো, তুমি যে কারণে চিন্তিত সেটা বিশেষ কোনো কারণ নয়, তোমার জীবনের থেকে কিন্তু সেটা বড় নয়। আর্চনা তার সামনে অভিনয়ের বাসায় হেসে হেসে বলে, না বাবা, কোনো সমস্যা নেই। ঠিক তখনই আর্চনার ফোন বেজে ওঠে। ফোনটি প্রসাদ করেছিল। ফোনটি ধরতে প্রসাদ বলে, আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, মাফ চাইলেও কোনো লাভ নেই, কারণ আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই। এটা হঠাৎ করে হয়ে গিয়েছে, কিন্তু আমি চাই যে তোমার বাড়ির লোকের কাছে বিষয়টা নিয়ে ক্ষমা চাই, আর তোমার কোনো দোষ নেই এটাও জানিয়ে দেয়, সব ভুল তো আমার। আর্চনা থেমে যায়। কিছুক্ষণ নীরব থাকার পর সে দৃঢ় কণ্ঠে বলে, তোমার কারো কাছে ফোন করার দরকার নেই, আমার বাড়ির কিভাবে সামলাতে হবে সেটা আমি ভালোভাবেই জানি। এই বলে আর্চনা ফোনটা কেটে দেয়। আর্চনার মনে একটা ভয়াবহ যন্ত্রণা, কিভাবে সে এই পরিস্থিতি সামাল দিবে। প্রসাদের সাথে কথা শেষ করে আর্চনা নিজের রুম থেকে বাইরে বের হয়। বাইরে এসে তার নজর পড়ে সে বুড়ো লোকটার দিকে। সে এখনো না খেয়ে বসে আছে। তাই আর্চনা তার জন্য খাবার নিয়ে আসে এবং খাবার দিতে দিতে লোকটার সামনে দাঁড়িয়ে একা একাই কথা বলতে শুরু করে। সে বলতে থাকে, আপনি জানেন এখানে কাল কোনো বিয়ে হচ্ছে না, যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। লোকটা তার কথা একেবারে পাত্তা না দিয়ে নিজের খাওয়াতে ব্যস্ত থাকে। খাওয়া দাওয়া শেষ করে লোকটা সেখান থেকে চলে যায়। তার যাওয়া দেখতে দেখতে হঠাৎ করে জুব থেকে অনু আর বিষ্ণু আর্চনাকে ডাক দেয়। বিষ্ণুর কথা মনে আছে? হ্যাঁ, স্কুলে তার সাথে আর্চনা দেখা হয়েছিল। কাছে গেলে বিষ্ণু বলে, আমি এখন কিছু কথা বলবো, তুমি আমাকে থামাবে না। বিষ্ণু বলতে শুরু করে, আমি অনেক দিন থেকে তোমাকে পছন্দ করি, কিন্তু তোমার রাগের ভয়ে কিছু বলার সাহস পাইনি। আমি জানি আজ তোমার বিয়ে, তবু আমি তোমাকে বলতে চাই আমি নিজের মধ্যে কোনো সংকোচ রাখতে চাই না। আজ থেকে কয়েক বছর পর যেন আমার ভিতরে এমন অনুশোচনা না হয় যে আমি আমার মনের কথা সময় মতো বলিনি। আমি জানি দেরি হয়ে গিয়েছি, কিন্তু তবু এখন বলে দিতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি। বিষ্ণু এই কথাগুলো বলে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চাইলে আর্চনা তাকে থামিয়ে দেয়। কাল আমার বিয়েতে সাউন্ড সিস্টেমে তুমি থেকো। পরের দিন সকালে কমিউনিটি সেন্টারে সবাই বিয়ের জন্য হাজির হয়। দু একটা মানুষ ছাড়া এখানে কেউ জানে না যে আজকে বিয়েটা ভেঙে গিয়েছে। সবাই বরপক্ষ আসার অপেক্ষাই করছে। ঠিক তখনই আর্চনা স্টেজে উঠে মাইকের সামনে দাঁড়ায়। চারপাশে সবার দিকে তাকিয়ে সে গভীর শ্বাস নেয় এবং বলে, আমি আপনাদের সবাইকে কিছু কথা বলতে চাই। আসলে সত্যটা হলো, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সেই প্রসাদ গতরাতে অন্য এক মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। তাই আজ কোনো বিয়ে হবে না। এমন একজনকে বিয়ে করার কোনো মানে নেই যে আমাকে ভালোবাসে না। তার সাথে বিয়ে করে আমি কি কখনো সুখী হতে পারবো? আমার জীবনের সিদ্ধান্ত এখন থেকে আমি নিজেই নিব। আর্চনার কথাগুলো শুনে সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। এরপর একে একে সবাই তাকে সমর্থন জানায়। তারা স্টেজে এসে আর্চনার সঙ্গে ছবি তুলে, তাকে বিয়ের গিফট দেয় এবং এই ব্যস্ততার মাঝে সুযোগ বুঝে বিষ্ণু স্টেজে এসে আর্চনার পাশে দাঁড়ায়। সে জিজ্ঞাসা করে, আমি গতকাল রাতে তোমাকে যেটা বলেছিলাম সেই ব্যাপারে তুমি কি ভেবেছো? আর্চনা হেসে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আমি ভেবেছি, আমি রাজি, তবে একটা শর্ত আছে, আমাকে বিয়ের পরেও চাকরি করতে দিতে হবে। এখন আমার কোনো চাকরি নেই, কিন্তু চাকরি পেলেই আমার বিয়ে করব। তার আগ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। বিষ্ণু তো এক পর্যায়ে খুশি হয়ে রাজি হয়ে যায়। সে বলে, তুমি যেমন বলবে তেমন হবে। অন্যদিকে আর্চনার ছোট ভাই সুন্দর আর আঞ্জু সেদিন একসাথে সময় কাটাচ্ছিল। আঞ্জু সুন্দরকে বলে, তোমাকে কে বলেছে যে আমার বিয়ে অন্য কারোর সঙ্গে ঠিক হয়েছে? আমিও তাকে বিয়ে করব যে আমাকে ভালোবাসে। এই কথা বলে সে সুন্দরের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। সুন্দর তখন বুঝতে পারে আঞ্জু তার কথাই বলেছে। এই মুহূর্তে তার মন খুশিতে ভরে ওঠে। এভাবে হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো আমাদের এই এক্সপ্লেনটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন।